হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। আপনি কি জানেন প্রতিদিনের এমন কিছু সাধারণ অভ্যাস আছে যা ধীরে ধীরে আপনার সন্তানের মস্তিষ্কের ক্ষতি করতে পারে? আশ্চর্যের বিষয় হলো অনেক বাবা মা এগুলো ভালো ভেবেই করেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো এমনই 11টি অভ্যাস যেগুলো হার্ভার্ডের গবেষণা এবং শিশু মস্তিষ্ক বিষয়ক বৈজ্ঞানিক প্রতিবেদনে বারবার উঠে এসেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ক্ষতি কিভাবে আজ থেকেই কমিয়ে আনবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 11 নম্বর অভ্যাসটি সবচেয়ে বিপজ্জনক। শিশুর মস্তিষ্ক জন্মের পর প্রথম কয়েক বছরে অবিশ্বাস্য গতিতে বিকশিত হয়। এই সময়ে প্রতিদিনের অভিজ্ঞতা, পারিবারিক পরিবেশ, ঘুম, খেলাধুলা, ভাষা এবং ভালোবাসা সবকিছুই মস্তিষ্কের নিউরাল কানেকশন তৈরি করে। হার্ভার্ডে শিশু বিকাশ বিষয়ক গবেষণা কি বলছে? ইতিবাচক অভিজ্ঞতা যেমন মস্তিষ্ককে শক্তিশালী করে, ঠিক তেমনি দীর্ঘদিনের নেতিবাচক অভ্যাস মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। যে 11টি অভ্যাসে বাচ্চার মস্তিষ্কের 12টা বেজে যাচ্ছে বা 12টা বেজে যায়, সেই অভ্যাসগুলোর প্রথম অভ্যাসটি হচ্ছে অতিরিক্ত মোবাইল এবং স্ক্রিন টাইম। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারে ভাষা শেখা, মনোযোগ, স্মৃতি এবং নির্বাহী দক্ষতার সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের অংশে নেতিবাচক সম্পর্ক দেখা গেছে। তবে সব স্ক্রিন সমান নয়। শিক্ষামূলক এবং অভিভাবকের সঙ্গে ইন্টারঅ্যাক্টিভ ব্যবহার তুলনামূলকভাবে ভালো হতে পারে। সমাধান কি হতে পারে? প্রতিদিন নির্দিষ্ট স্ক্রিন সময় ঠিক করুন। স্ক্রিনের বদলে গল্প, ব্লগ, আঁকাআঁকি এবং বাস্তব খেলায় উৎসাহ দিন। 2 নম্বর অভ্যাস, পর্যাপ্ত ঘুম না হওয়া। ঘুমের সময়ই মস্তিষ্ক তথ্য সংরক্ষণ করে এবং শেখা বিষয়গুলোকে শক্তিশালী করে। সমাধান কি? প্রতিদিন একই সময়ে ঘুম নিশ্চিত করুন। ঘুমের অন্তত 1 ঘন্টা আগে স্ক্রিন বন্ধ, এই নিয়ম চালু করুন এবং এটা মেনটেন করুন। 3 নম্বর অভ্যাস, সারাক্ষণ বকাঝকা এবং চিৎকার। দীর্ঘদিনের মানসিক চাপ বা টক্সিক স্ট্রেস শিশুর শেখা, স্মৃতি এবং আবেগ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের সার্কিটকে প্রভাবিত করতে পারে। সমাধান কি? শান্তভাবে নিয়ম শেখান, ভুল হলে কারণ ব্যাখ্যা করুন। 4 নম্বর অভ্যাস, শিশুর সঙ্গে কথা না বলা। ভাষা শুনে এবং কথোপকথনের মাধ্যমে মস্তিষ্ক দ্রুত বিকশিত হয়। কাজেই সমাধান কি? প্রতিদিন অন্তত 20 মিনিট গল্প করুন বাচ্চার সাথে, প্রশ্ন করুন, উত্তর শুনুন, তার সাথে প্রশ্ন উত্তর খেলা খেলুন। 5 নম্বর অভ্যাস, খেলাধুলার সুযোগ না দেওয়া। খেলাই ছোট শিশুর ব্রেইন এক্সারসাইজ। সমাধান কি? প্রতিদিন মুক্তভাবে দৌড়ানো, লাফানো, কল্পনা ভিত্তিক খেলার নিশ্চিত করুন। ফ্রি প্লের সুযোগ করে দিন বাচ্চার জন্য। 6 নম্বর অভ্যাস, অতিরিক্ত জাঙ্ক ফুড। মস্তিষ্কের জন্য ওমেগা 3, আয়রন, আয়োডিন, প্রোটিন সহ পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাধান কি? ডিম, মাছ, ডাল, ফল, শাকসবজি, বাদাম। বাচ্চার বয়স উপযোগী হলে অবশ্যই বয়স অনুযায়ী বাচ্চার পাতে এই খাবারগুলো রাখুন। 7 নম্বর অভ্যাস, শারীরিক কার্যকলাপ কম। ব্যায়াম মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায় এবং শেখার ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। সমাধান কি? প্রতিদিন অন্তত 1 ঘন্টা সক্রিয় খেলাধুলা। 8 নম্বর অভ্যাস, সবসময় তুলনা করা। ওর মতো হও, ওর মতো কেন নও, এই কথাগুলো আত্মবিশ্বাস কমিয়ে দেয়। বাচ্চার সেলফ এস্টিমে অনেক বেশি আঘাত হানে এই কথাগুলো। সমাধান কি? অন্যের সঙ্গে নয়, নিজের আগের অবস্থার সঙ্গে তুলনা করুন বাচ্চাকে। 9 নম্বর অভ্যাস, সব সমস্যার সমাধান বাবা মা করে দেওয়া। এতে সমস্যা সমাধানের দক্ষতা তৈরি হয় না, প্রবলেম সলভিং স্কিলটা বাচ্চাদের মধ্যে ডেভেলপ করে না। সমাধান কি? ছোট সিদ্ধান্ত শিশুকেই নিতে দিন। 10 নম্বর অভ্যাস, শিশুর অনুভূতি অস্বীকার করা। কাঁদবে না, এটা কিছুই না, এইসব কথায় আবেগ প্রকাশের সুযোগ কমে যায়। আপনি কি এই ভুলটা করেন? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। তো এই ভুলটার সমাধান কি হতে পারে? আগে অনুভূতি গ্রহণ করুন, পরে সমাধান দিন। লাস্ট বাট নট দ্য লিস্ট, 11 নম্বর ভুল অভ্যাস, ভালোবাসার বদলে শুধু কমান্ড করা, আদেশ দেওয়া। হার্ভার্ড ইউনিভার্সিটির সার্ভ অ্যান্ড রিটার্ন ধারণা বলছে শিশুর সঙ্গে আন্তরিক কথোপকথন, চোখে চোখ রেখে কথা বলা এবং সাড়া দেওয়া সুস্থ মস্তিষ্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাধান কি? যেটা আমাদের করণীয়, প্রতিদিন অন্তত 15 মিনিট শুধু সন্তানের জন্য সময় রাখুন। কোয়ালিটি টাইম যেটাকে বলে। নো ফোন জোন। এই সময় আপনার সাথে কোনো ফোন থাকবে না। মোবাইল দূরে রেখে পুরো মনোযোগ দিন বাচ্চার দিকে।
ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, মনে রাখবেন একটি অভ্যাস একদিনে মস্তিষ্ক নষ্ট করে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট ভুল একসময় বড় ক্ষতির কারণ হতে পারে। আবার আজ থেকেই যদি আপনি এই 11টি অভ্যাস বদলাতে শুরু করেন, তাহলে আপনার সন্তানের মস্তিষ্ক আরো সুস্থ, মনোযোগী এবং আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। কমেন্ট করে আমাকে লিখে জানাবেন আপনি আজ থেকেই কোন অভ্যাসটি বদলাতে শুরু করবেন। ভিডিওর এই সেগমেন্টে আমি আপনাদের সাথে শেয়ার করব জাপানিজ সেই সিক্রেট রুটিন নিয়ে, যা আপনার সন্তানের জেদ দূর করবে, তাকে করবে অত্যন্ত ডিসিপ্লিনড এবং একজন জিনিয়াস চাইল্ড। ভিডিওর প্রতিটি সেকেন্ড কিন্তু আপনার প্যারেন্টিং জার্নি বদলে দেবে। সেই জন্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, শেষ পর্যন্ত শুনুন ভিডিওটি। প্রথমেই বলবো বাচ্চার ট্যান্ট্রাম বা জ্যাদ কমানোর জাপানি টেকনিক, নো ট্যান্ট্রাম ফর্মুলা। বাচ্চা যখন অতিরিক্ত কান্নাকাটি বা জ্যাদ করে, তখন আমাদের দেশের মা বাবারা সাধারণত রেগে যান, মারধর করেন বা ধমক দেন। কিন্তু জাপানি মায়েরা দুটো চমৎকার পদ্ধতি ব্যবহার করেন, আমায়ে বা নিঃশর্ত স্পর্শ। জাপানি সংস্কৃতিতে বিশ্বাস করা হয় বাচ্চার জেদ আসলে রাগের বহিঃপ্রকাশ নয়, বরং মনোযোগ পাওয়ার চেষ্টা। বাচ্চা জেদ ধরলে জাপানি মায়েরা তাকে বকা না দিয়ে বুকে জড়িয়ে ধরেন, মাথায় হাত বুলিয়ে দেন। চাইল্ড সাইকোলজি বলে শিশুকে জড়িয়ে ধরলে তার মস্তিষ্কে অক্সিটোসিন, লাভ হরমোন, হ্যাপি হরমোন নিঃসৃত হয়, যা মুহূর্তের মধ্যে তার জেদ এবং রাগ শান্ত করে দেয়। 2 নম্বর ট্রিক, চোখের ভাষায় কথা বলা, আই লেভেল কমিউনিকেশন। জাপানি মায়েরা বাচ্চার উপর দাঁড়িয়ে উপর থেকে ধমক দেন না, তারা হাঁটু গেড়ে বাচ্চা চোখের সমান উচ্চতায় বসেন এবং শান্ত গলায় কথা বলেন। এতে শিশু নিজেকে নিরাপদ মনে করে এবং খুব দ্রুত শান্ত হয়ে যায়। এখন আপনাদের জন্য রয়েছে দারুণ একটি চমক, জাপানিজ ডেইলি রুটিন, যেভাবে বাচ্চাকে ডিসিপ্লিন করা হয়। জাপানি শিশুরা জন্মের পর থেকেই একটি নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে বড় হয়। এই রুটিনটি তাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনে ডিসিপ্লিন গেঁথে দেয়। রুটিনটির প্রথমেই থাকছে সকালের আসাগোহান এবং নিজের কাজ নিজে করা। ঘুম থেকে ওঠার পর থেকেই জাপানি শিশুদের ছোট ছোট দায়িত্ব দেওয়া হয়, নিজের খেলনা নিজে গোছানো, জুতো নির্দিষ্ট জায়গায় রাখা এবং নিজের জামা কাপড় পরার চেষ্টা করা। জাপানি মায়েরা বাচ্চার কাজ নিজে করে দিয়ে তাদের পঙ্গু বানান না, বরং দূর থেকে পর্যবেক্ষণ করেন। রুটিনটির 2 নম্বরে থাকছে শিতসোকে বা সামাজিক নিয়মের রুটিন। জাপানি স্কুলে এবং ঘরে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় রাখা হয়, যেখানে শিশুরা চারপাশ পরিষ্কার করার কাজ করে। একে তারা কাজ মনে করে না, বরং আনন্দের সাথে খেলে খেলে করে। এর ফলে খুব ছোটবেলা থেকেই তাদের মধ্যে দায়িত্বশীলতা এবং নিয়মানুবর্তিতা তৈরি হয়। জিনিয়াস বেবি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, বুদ্ধিমান বানানোর জাপানির গোপন রহস্য, গোপন সূত্র। জাপানি শিশুদের বুদ্ধিমত্তা এবং একাগ্রতা বিশ্বজুড়ে প্রশংসিত। এর পেছনে রয়েছে চাইল্ড সাইকোলজি নিয়ে তৈরি দুটো চমৎকার ট্রিক্স। প্রথম ট্রিক, ছবির বই পড়ার রুটিন, ইহোনো যাকে বলা হয়। জাপানি মায়েরা প্রতিদিন ঘুমানোর আগে অন্তত 15 মিনিট সন্তানকে ছবির বই পড়ে শোনান। তবে তারা শুধু রিডিং পড়েন না, তারা বাচ্চাকে জিজ্ঞেস করেন, আচ্ছা এই খরগোশটা এখন কোথায় যাচ্ছে বলো তো, অথবা পাখিটার মন খারাপ কেন। এই ইন্টারঅ্যাক্টিভ রিডিং বাচ্চার মস্তিষ্কের নিউরনগুলোকে সচল করে এবং তাদের কল্পনা শক্তি ও আইকিউ অবিশ্বাস্যভাবে বাড়িয়ে দেয়। 2 নম্বর ট্রিকটি হচ্ছে 5 মিনিটের প্রশংসা পদ্ধতি, দ্য 5 মিনিট প্রেজ ট্রিক। জাপানিরা বাচ্চার মেধা বা চেহারার প্রশংসা করেন না, তারা প্রশংসা করেন বাচ্চার চেষ্টার। যেমন তুমি খুব বুদ্ধিমান, এভাবে না বলে তারা বলেন তুমি আজ ড্রয়িংটা শেষ করতে অনেক চেষ্টা করেছো, আমি তোমার এই চেষ্টা দেখে খুব খুশি হয়েছি। গবেষণায় দেখা গেছে চেষ্টার প্রশংসা করলে বাচ্চার ব্রেইন নতুন নতুন চ্যালেঞ্জ নিতে ভয় পায় না এবং সে একজন জিনিয়াস হিসেবে গড়ে ওঠে। তাহলে বুঝতেই পারছেন, একটি শান্ত, ডিসিপ্লিনড এবং বুদ্ধিমান শিশু গড়ে তোলার চাবিকাঠি কোনো দামি খেলনা বা শাসন নয়, বরং আপনার দেওয়া একটু সময়, স্পর্শ এবং সঠিক রুটিন। জাপানি মা বাবাদের এই চমৎকার অভ্যাসগুলোর মধ্যে কোনটি আপনি আপনার সন্তানের উপর আজ থেকেই অ্যাপ্লাই করতে যাচ্ছেন? কমেন্ট করে আমাকে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।